ভাল লাগে না মন মানসিকতা শরীর ভালো না মার শরীর ভালো না তারা মন খারাপ করে আইসি আরে করে আপনি না আমরা সংসারে চিন্তা করে সংকেত হচ্ছে ওকে, যাদের এখানে নয়েজ প্রবলেম আবার মিউট করো, ক্লাস ডিস্টার্ব করবে না একদম, ঠিক আছে? ওকে, সো পিএইচ যদি 7, 7 হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড পিএইচ অর্থাৎ নিরপেক্ষ, নিউট্রাল। ওকে, 7-এর নিচে হলে অ্যাসিডিক, আর 7 থেকে বেশি হলে অ্যালকালিক। ওকে ওকে, 7-এর উপরে অ্যালকালিক মানে হচ্ছে ক্ষারীয়, আর নিচে হলে অম্লীয়। ওকে, অম্লীয়। মিল্ক অফ লাইমের সংকেত কোনটি? এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে মিল্ক অফ লাইম। ওকে, সেটা অনেকেই জানো না মেবি। মিল্ক অফ লাইম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সো এইটা ছিল এই অধ্যায় থেকে। প্রশ্ন কি এই অধ্যায়ের বাইরে ছিল আমাকে বলো তো। না ভাইয়া, প্রশ্ন একদমই ইজি হয়েছে। ইজি বড় কথা না, প্রশ্ন হচ্ছে এই অধ্যায়ের বাইরে প্রশ্ন আসছে কিনা। না ভাইয়া, একদম বই থেকে আসছে। আরেকটা প্রশ্ন দিতে চাইছি, এটা দেই নাই। এটা হচ্ছে মৌমাছি বা পিঁপড়ায় কামড়ালে ওইটার মধ্যে কি থাকে, কি উপাদানটার জন্য? তো এটা দেই নাই, বাট এখন বলো তোমাদের কোন জায়গাতে প্রবলেম এই অধ্যায়। এরপরে আরেকটা অধ্যায় দিব, এইভাবে আবার 20 মার্কের এক্সাম নিব, ঠিক আছে? এই অধ্যায়ে তোমরা যারা পড়ো নাই আবার পড়ে নাও, জি আর ভাই। যদি জানতে চাও আমাকে বলতে পারো যে ভাই এই জায়গাটা বুঝি না। ভাই আজকে আজকে কি নতুন চ্যাপ্টার পড়াবেন? আর এই অধ্যায়ে কি তোমাদের কোনো প্রবলেম আছে কিনা আর বলো। না ভাইয়া, প্রবলেম নাই। ভাইয়া নতুন চ্যাপ্টার কি পড়াবেন নাকি এখানেই শেষ? হ্যাঁ পড়াবো, কেন পড়াবো না। আমি বলছি এই অধ্যায়ে যদি প্রবলেম না না থাকে তাহলে অধ্যায়ে যাব। প্রবলেম নাই ভাইয়া। ওকে, যে এমসিকিউ গুলো দিছি ওইগুলো আবার প্লিজ চেক করবে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, অনেক কষ্ট করে তৈরি করছি এবং এই অধ্যায় থেকেই। আহ এখন কোন অধ্যায় পড়বো বলো। পলিমার। জি ভাইয়া, পলিমার। পলিমার। এটা পড়াবেন? হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, তোমাদের যেহেতু সবগুলো অধ্যায় ম্যাম কমপ্লিট করে গেছে, তো আমার এখন কাজ হচ্ছে আমি শুধু এক্সাম নিব, পড়া দিব আর এক্সাম নিব। এরপরেও তোমাদের যদি কোনো topic বুঝতে প্রবলেম মনে করি যে সাথে আলোচনা করা দরকার, আমি অবশ্যই সেটা আলোচনা করব, ঠিক আছে? ভাইয়া পলিমার অধ্যায়টা পড়ান। 12 নম্বর অধ্যায়টা পড়ান ভাইয়া। ওকে, প্রত্যাহিক। পলিমারই ভালো ভাই আজকে, আর অন্যদিন 12 নম্বর অধ্যায়টা পড়বো। ঝগড়া করা যাবে না একদম। ওকে, ভাই আপনার যেটা ইচ্ছা সেটা পড়ান। আচ্ছা ভাইয়া, আপনি যেটা করাবেন করান। জি ভাইয়া, আমরা আপনি
পড়াবেন? আমরা তো সবগুলা অধ্যায়ে এখন থেকে 20 মার্কের এক্সাম নিব, ঠিক আছে? কিন্তু হয়তো এতগুলা হ্যাঁ সময় আমি তোমাদেরকে পড়া দিব আর ওটার উপর 20 মার্কের এক্সাম নিব এখন থেকে। ভাইয়া তো তাহলে প্রথম থেকে হুম তো আমরা প্রথম দশম অধ্যায় পড়াও। পাল্টা যাবো না, সিরিয়ালে যাব, ঠিক আছে? অর্থাৎ কেমিস্ট্রি গুলা ধরলে আমরা কেমিস্ট্রি শেষ করে ফেলি, পরে আমরা ফিজিক্স এর অধ্যায়গুলা, জীববিজ্ঞানের অধ্যায়গুলো এইভাবে সিরিয়ালে যাব। সো ওকে, আমরা যেহেতু কেমিস্ট্রির একটা অধ্যায় পড়ছি, আমরা বায়োলজির একটা অধ্যায় পড়ি, জীববিজ্ঞানের একটা অধ্যায়, ঠিক আছে? তো জীববিজ্ঞানের মধ্যে এখানে উন্নত জীবন ধারা আছে, তারপর জীবনের জন্য পানি আছে, হৃদযন্ত্রের যত কথা, নবজীবনের সূচনা। হৃদযন্ত্রের যত কথা এটা পড়ান ওকে হৃদযন্ত্রের যত কথা। করি ওকে, হৃদযন্ত্রের যত কথা আমি ওকে, নো প্রবলেম। অনেকে একমত না, ওকে। সো অধ্যায় 11 ভাইয়া ওইটার জীব উপরে একটা প্রযুক্তি, ক্লাস হ্যাঁ হয়েছে। এটাও। সো হোয়াট অ্যাবাউট জীব বেশি করে প্রযুক্তি অধ্যায় 11? অনেক বড়। জি ভাইয়া, এটা পড়ান, সমস্যা নাই। ওকে, আমরা জীব প্রযুক্তি অধ্যায়টা পড়ি, অধ্যায় 11। এটা হচ্ছে 230। তো সবার প্রিপারেশন কেমন? রোজা থাকবা তো সবাই, না? ইয়েস ভাইয়া, গতবার 30টা রোজা রইছি আমি, এক খতম করে আলহামদুলিল্লাহ। করছি। এবারও দোয়া করেন যেন সেম কাহিনীটা হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে। সো জীব প্রযুক্তি পড়ানোর আগে তোমাদের একটা প্রশ্ন করি। এই যে তোমরা ডলি ভেড়া সম্পর্কে কি জানো? প্রথম ক্লোন করা ভেড়া জি পৃথিবীতে। ভাইয়া। জি ভাইয়া, জানি। ওকে, সো এটা কোন রোগে মারা গেছিল বলো তো, আর সে কত বছর বাঁচছে? 7 বছর ফুসফুসে। হুম, কি রোগে মারা গেছে? ফুসফুসে জটিলতা জনিত রোগে। Okay, অ্যাথরাইটিসে। ফুসফুসের সে মারা গিয়েছিল। Okay. তো দেখো, আমরা এই অধ্যায়টা শুরুর আগে আমরা ডলি সম্পর্কে কিছু জানি। আহ, ডলি হচ্ছে নিউক্লিয়ার ভাইয়া, ট্রান্সপোর্ট। ডলি হচ্ছে জুলাইয়ের 5 তারিখে 1996 সালে জন্মগ্রহণ করেছিল আর হ্যাঁ, 2003 সালের 14 ফেব্রুয়ারিতে মারা গিয়েছে। ভেরি গুড ভেরি গুড। ওকে, সো প্রথম ক্লোনিং প্রক্রিয়ায় মাধ্যমে সে স্তন্যপায়ী প্রথম প্রাণী হচ্ছে ডলি ভেড়া। সে 5 জুলাই 1996 সালে জন্ম হওয়ার পর আহ সে ফুসফুসের জটিলতা আক্রান্ত হয়ে মারা যায়। ওকে, সো এখন তোমরা হয়তো ক্লোনিং কি জানো না, তাই না? ক্লোনিং, ক্লোনিং হচ্ছে হুম, সো বেসিক্যালি ক্লোনিং মানে কপি করা, ঠিক আছে? ক্লোনিং বেসিক মানে হচ্ছে হুবহু নকল। সো ক্লোন, তোমরা কি ওই যে রোবট রোবট 2.0 নাকি কি জানি, ওই যে ইন্ডিয়ার ছবিটা দেখছো? নামটা ভুলে গেছি, সামথিং উইথ 2.0। ওইটাতে যে ও একটা অনেকগুলো হয়ে যায়, ওইটাতে আবার হ্যাঁ হ্যাঁ দেখছি ওইটা, মুভিটা মুভির। দেখছি। তো ওইটা হচ্ছে এক ধরনের ক্লোনিং সিস্টেম। ওকে, তো ক্লোন হলো কোনো জীব বা কোষ বা জৈব অণুকে হুবহু নকল করা। আমাদের আমাদের যে ডিএনএ আছে না, ডিএনএ, তারপর আমাদের ক্রোমোজোম, ওই ডিএনএ এর সিকোয়েন্স হুবহু কপি ওই কোষগুলো নিয়ে গবেষণা করে তারা ক্লোনিং এর মাধ্যমে ওই স্তন্যপায়ী ভেড়াটাকে তৈরি করেছিল, ঠিক আছে? ওকে, তো অধ্যায়টা আমরা রিড করবো। রোবট 2.0, রাইট? হ্যাঁ, ঠিক আছে। Okay, আধুনিক বংশগতি বিদ্যা মানে হচ্ছে জেনেটিক্স। এটার ভিত্তি গড়ে উঠেছে আজ থেকে 150 বছর পূর্বে গ্রেগর জোহান মেন্ডেল নামে একজন অস্ট্রীয় ধর্মযাজকের গবেষণার মাধ্যমে। সো এই যে আধুনিক যে বংশগতি বিদ্যা বা জেনেটিক্স, এটা কত বছর আগে গঠিত হয়?
কত বছর আগে? 150 বছর। 150 বছর পূর্বে। যখন রেসপন্স করো না তখন প্রবলেম হয় আমার পড়া বুঝাইতে। 150 বছর আগে কে এটা শুরু করে? কার গবেষণার মাধ্যমে শুরু হয়? গ্রেগর জোহান হ্যাঁ, গ্রেগর জোহানস মেন্ডেল সে শুরু করে। তো তার কাজ ছিল কি, সে মূলত ছিল একজন ধর্মযাজক। ওকে, অস্ট্রীয় ধর্মযাজক। তো অস্ট্রিয়া নামে একটা দেশ আছে, আমাদের শেফুদা নামে যে লোকটা আছে সে অস্ট্রিয়াতে থাকে। আহ অনেকেই হয়তো চেনো। সো সে হচ্ছে তার গবেষণার মাধ্যমে এই জেনেটিক্স এর এটার ভিত্তিপ্রস্তর সে স্থাপন করে যায়। ওকে, গ্রেগর জোহান মেন্ডেলের আবিষ্কারের মূল প্রতিপাদ্য হচ্ছে জীবের প্রতিটি বৈশিষ্ট্য একজোড়া ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত। তার গবেষণার মূল বৈশিষ্ট্য কি ছিল? জীবের প্রতিটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য একজোড়া ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত। আরএক্স ফ্যাক্টর দ্বারা গঠিত। ব্যাটসম্যান 1908 সালে ম্যান্ডেলের ফ্যাক্টরের নাম দিলেন জিন। এটা কোন জিন বলতো? এটা কি ওই যে জিন পরি ওই জিন, নাকি আমাদের লিথাল জিন ভাইয়া, লিথাল জিন। ওকে, আমাদের ক্রোমোজোম আছে, ক্রোমোজোমকে আমরা যদি কাট করি বা ক্রোমোজোমের একটু অংশ নেই, সেখানে আমরা ডিএনএ পাবো। ডিএনএ কে যখন আবার আমরা বিশ্লেষণ করব তখন সেখানে জিন পাবো। ঠিক আছে, ডিএনএ এর খণ্ডিত অংশ। ওকে, দেন দেখো বিংশ শতাব্দীর শুরু থেকে বংশগতি বিদ্যার নানা ভাবে বিকশিত হতে থাকে বা বিকাশ লাভ করে, নানা তথ্য সমৃদ্ধ হতে থাকে এবং আচ্ছা যাই হোক, বংশগতির একক বা জিনের উপাদানের প্রকৃতি, রাসায়নিক এবং অণুর গঠন ও জৈবনিক প্রক্রিয়া নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আবিষ্কৃত হওয়ার পর জীববিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। নিষেক ছাড়াই কিভাবে একটা জীবকোষ থেকে জিন আরেকটা জীবকোষে প্রতিস্থাপিত করা যায় সেটা নিয়ে গবেষণা শুরু করেন। অর্থাৎ তারা কিভাবে আহ একটা প্রাণী থেকে বা একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ তৈরি করবেন, এই যে তাদের ক্রোমোজোম, তাদের ডিএনএ, তাদের বিশদভাবে গবেষণা করেন বিজ্ঞানীরা। ওকে, দেখার পর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক হার্বার্ট বয়ার এবং স্ট্যানলি কোহেল 1973 সালে প্রথম নিষেক ছাড়াই কৃত্রিমভাবে জিন সংযোজন সাফল্য লাভ করেন। তো এটাকে মনে রাখতে হবে। ভাইয়া আমি নিপ নিলাম, নামাজ পড়বো। ওকে, যাদের এখানে নয়েজ প্রবলেম প্লিজ মিউট করো, ডিস্টার্ব হচ্ছে প্রচুর। ওকে, সো দুইজন বিজ্ঞানীর কথা বলা হয়েছে, হার্বার্ট বয়ার এবং স্ট্যানলি কোহেল 1973 সালে প্রথম নিষেক ছাড়াই কৃত্রিমভাবে জিন সংযোজনে সাফল্য লাভ করেন। এই এমসিকিউটা মনে রাখতে হবে, অর্থাৎ এই লাইনটা। দেন জীববিজ্ঞানের ইতিহাসে যেটি ছিল একটি অচিন্তনীয় ঘটনা, স্থাপিত হলো জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। তো জীব প্রযুক্তির ইংরেজি শব্দ হচ্ছে বায়োটেকনোলজি নামে নতুন একটি শাখা। এখন এই অধ্যায়ে আমরা জীব প্রযুক্তি সম্পর্কে আলোচনা করার পূর্বে ক্রোমোজোম, জিন, ডিএনএ, আরএনএ সম্পর্কে কিছু আলোচনা করব এবং এগুলো সম্পর্কে আমরা অষ্টম শ্রেণীতে কিছুটা ধারণা পেয়েছো। তোমরা ইন্টার পাস করে অলরেডি অনেক ধারণা পেয়েছো, আই হোপ। তো আমাকে বলো তো, কোষ কে বলতে পারবা প্রথম জানার আগে? ভাইয়া প্রশ্নটা আবার বলেন। কোষ, সেল, হোয়াট ইজ সেল, হোয়াট ইজ কোষ? জীবদেহের গঠন ও কার্যকারী এককে কোষ জীবদেহ বলে। গঠনের একক। জীবদেহের গঠন ও কার্যকরী একক হচ্ছে এর একক হচ্ছে ওকে। কোষ। এখন দেখ, হ্যাঁ, কোষের ভিতরে তো অনেক সেল অর্গানিল থাকে বা কোষীয় অঙ্গাণু রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নিউক্লিয়াস। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? সেখানে ক্রোমোজোম থাকে। ওকে, সো কোষ হচ্ছে জীবদেহের একক বা জীবদেহের গঠন ও কার্যকরী একক, যেটি অন্য কোন সজীব
মাধ্যমের সাহায্য ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। কোষকে দুই ভাগে ভাগ করা যায়। এক ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অন্য ভাগে সুগঠিত নিউক্লিয়াস থাকে। আহ এই কোষের নিউক্লিয়াসের ভেতর জীবদেহের জন্য প্রয়োজনীয় অনেক উপাদান থাকে, যার একটি হচ্ছে ক্রোমোজোম। অর্থাৎ কিছু কোষ আছে সেগুলোতে নিউক্লিয়াস থাকে, আবার কিছু কোষ আছে সেগুলোতে নিউক্লিয়াস থাকে না। বাট কোষে নিউক্লিয়াস থাকলে কি হবে, ওই জীবটা তার পরবর্তী যে জেনারেশন আসতে থাকবে সেটা কন্টিনিউ করতে পারবে, কারণ নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম ওই বংশগতির সকল বৈশিষ্ট্য বহন করে থাকে। ঠিক আছে, ওকে। দেন প্রতিটি প্রকৃত কোষ বিশিষ্ট জীবের, ওকে, সো যেটাতে হচ্ছে নিউক্লিয়াস থাকে সেটাকে প্রকৃত কোষ বলে, আর যেটাতে নিউক্লিয়াস থাকে না সেটা হচ্ছে কি অপ্রকৃত কোষ। ঠিক আছে, সো প্রতিটি প্রকৃত কোষ বিশিষ্ট ভাইয়া জীবের এটাকে আদিকোষ বলে না? হ্যাঁ, বুঝিনি। আদি কোষ, এটাকে অপ্রকৃত কোষ বা আদি কোষ। জি হ্যাঁ হ্যাঁ, ভাইয়া। যেটাতে নিউক্লিয়াস থাকে না সে হচ্ছে আদি কোষ বা অপ্রকৃত। ওকে, সো প্রতিটি প্রকৃত কোষ বিশিষ্ট জীবের নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে অনেক ক্রোমাটিন ফাইবার বা তন্তু থাকে। তো আমাদের যে নিউক্লিয়াস আছে, তো নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিওপ্লাজমের মধ্যে অনেকগুলো ক্রোমাটিন তন্তু থাকে, ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন তন্তু থাকে। এই যে এলোমেলো যে চুলের মতো ছোট ছোট এগুলো দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, এগুলা হচ্ছে, আর একটু বড় করে জি দিচ্ছি, ভাইয়া। এইগুলাই মূলত নিউক্লিয়ার এগুলো তন্তু বা ক্রোমাটিন। হুম, ওকে। তো কোষের স্বাভাবিক অবস্থায় গুলো নিউক্লিয়াসের ভিতরে বিস্তৃত অবস্থায় থাকে, সেগুলা নরমালি কি এলোমেলো বা পেঁচানো অবস্থায় থাকে। কোষ বিভাজনের সময় পানি বিয়োজনের ফলে এগুলো স্পষ্ট আকার ধারণ করে। তো আমরা ওই যে বিভাজন পড়বো তখন দেখবো যে সেগুলো আবার কি প্রয়োজন অনুসারে এগুলো আবার একটা স্পষ্ট আকার ধারণ করে, অর্থাৎ তাদের আকার আকৃতিটা তখন বোঝা যায় যখন সে বিভাজিত হয়। আহ তখন সেগুলো কি সুতার মতো হয়ে যায়, এগুলোকে ক্রোমোজোম বলে। তো এই চিত্রে দেখতে পাচ্ছ ক্রোমোজোম, তো এদেরকে কি বলা হয়, ক্রোমোজোম বলে। কোষ বিভাজনের সময় প্রোফেজ ও মেটাফেজ দশায় ক্রোমোজোম গুলো স্পষ্ট হয়। তো তোমরা মনে হয় ক্লাস 8-এ পড়ে আসছো, বা 9-10-এও হয়তো সায়েন্সে যারা পড়ছো বা আর্টস কমার্সে যারা পড়ছো তোমরা হয়তো জানতে পারো। তো মাইটোসিস বিভাজনের কতগুলো ফেজ বা কতগুলো দশা আছে, যেমন প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। হ্যাঁ, আমি আবারও প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটা, হুম। অ্যানাফেজ, এই যে ধাপগুলো আছে এগুলোর তোমরা পড়ে আসছো। ওকে, তো প্রতিটি প্রজাতির কোষে ক্রোমোজোমের সংখ্যা সব সময় নির্দিষ্ট, অর্থাৎ প্রতিটি উদ্ভিদ বা প্রতিটি প্রাণীতে তাদের কি ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। যেমন মানুষের ক্রোমোজোম সংখ্যা কত বলতো? 23 জোড়া। 22 জোড়া, 23 জোড়া মানুষ 8 জোড়া, 23 জোড়া সংখ্যা 23 জোড়া 46টি। ক্রোমোজোম আছে ভাইয়া। 46টি। ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া, যেটা আমরা একটু পরেই দেখবো। এর মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম, আর 2 আর জোড়া একজন হচ্ছে সেক্স ক্রোমোজোম। হ্যাঁ সেক্স ক্রোমোজোম, যেটা অর্থাৎ লিঙ্গ নির্ধারণী ক্রোমোজোম, এটা হচ্ছে 1 জোড়া। ঠিক আছে, মানে দুইটা। তো 22 জোড়া আর 1 জোড়া হলো 23 জোড়া। ঠিক আছে, আমাদের মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে টোটাল 23 জোড়া। 23 পেয়ার্স, জোড়া। ওকে, তো এখন দেখো ক্রোমোজোমের আকৃতি কেমন। ওকে, ক্রোমোজোমের আকার সাধারণত লম্বা হয়ে থাকে, সেখানে দেখতে পাচ্ছ চিত্রটাতে। প্রতিটি ক্রোমোজোমের দেহ 2 গুচ্ছ সুতার মতো অংশ নিয়ে গঠিত। কয় গুচ্ছ সুতার মতো অংশ নিয়ে গঠিত? 2 2 গুচ্ছ। গুচ্ছ।
ওকে, প্রতি গুচ্ছ সুতার মতো অংশকে ক্রোমোনেমা, বহুবচনে ক্রোমোনেমাটা বলে। ওকে, সো সিঙ্গুলার হচ্ছে ক্রোমোনেমা, অর্থাৎ প্রতি গুচ্ছের সুতার মতো অংশকে অনেকগুলো থাকে। সো সিঙ্গুলার যেটা এক বচনে ক্রোমোনেমা বলে, আর বহু বচনে ক্রোমোনেমাটা বলে। কোষ বিভাজনের সময় প্রতিটি ক্রোমোজোম সমান দুভাগে ভাগ হয়ে, সো যখন কোষ বিভাজন হয় তখন কি হয়, এই ক্রোমোজোমটা সমান দুই ভাগে ভাগ হয়ে যায়। এদের প্রতিটিকে ক্রোমাটিড বলা হয়। সো যখন ভাগ হয়ে যায় তখন এটা কি বলা হয়? ক্রোমাটিড। ক্রোমাটিড। কি বলা হয়? ক্রোমাটিড। ক্রোমাটিড। আবার প্রতিটি ক্রোমাটিড একটি ক্রোমানেমা নিয়ে গঠিত হয়। সো দেখো, সো এই যে ক্রোমোজোম কি হয় যখন ভাগ হয়ে যায়, তখন আবার সে কি হয়, তার ভাগ হয়ে যাওয়া মানে কি, তার আরেকটা কপি তৈরি হয়। ঠিক আছে, তো এটাই বলছে প্রতিটি ক্রোমাটিড একটি ক্রোমানেমা নিয়ে আবার গঠিত হয়। ওকে, বর্তমানে কোষতত্ত্ববিদরা বলেন ক্রোমাটিড ও ক্রোমানেমা ক্রোমোজোমেরই একই অংশের দুটি নাম। তো ক্রোমাটিড ও ক্রোমানেমা হচ্ছে ক্রোমোজোমের একই অংশের দুটি নাম। মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায় প্রত্যেকটি ক্রোমোজোম যে গোলাকৃতি ও সংকুচিত স্থান দেখা যায় তার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। তো এই চিত্রতে দেখো এখানে যেই মাইটোসিস যে বিভাজন, সেখানে যে 5টা ফেজের কথা বলছি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখানে কোন স্টেপে, এখানে দেখো মেটাফেজ দশা, অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অর্থাৎ 3 নাম্বার দশা। মেটাফেজ দশায় প্রতিটি ক্রোমোজোমে একটা গোলাকৃতি সংকুচিত স্থান দেখা যায়, এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই যে দেখো, এটা হচ্ছে গোলাকার একটা জায়গা, এই যে সেন্ট্রোমিয়ার তোমরা যদি দেখতে পাও স্ক্রিনে, এই সেন্ট্রোমিয়ারটা হচ্ছে এইটা। ঠিক আছে, অনেকে আবার একে এটা কি বলা হয়, হুম আহ, এটা কি কাই না বাই, আমি তো বুঝতে পারছি না। কাই। কাই, ওকে। কাইনে, ওকে, কাইনে টু। ওকে, সো এটার আরেকটা নাম হচ্ছে কাইনেটোকার। সেন্ট্রোমিয়ারের আরেকটা নাম হচ্ছে কি, কাইনেটোকারও অনেকে এটাকে বলে। ওকে, টু কোন নানি ভাইয়া? হ্যাঁ, কাইনেটোকোর। কাইনেটোকোর। ওকে, সো হুম সেন্ট্রোমিয়ার। ওকে, সো এটা সম্ভবত সাইটোকাইনেসিস, যখন সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়। ওকে, লেটস সি। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের উভয় পাশের অংশকে বাহু বলা হয়। তো এই যে দুই পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি বাহু। সেন্ট্রোমিয়ারের উভয় পাশের অংশকে বাহু বলা হয়। পূর্বে ধারণা করা হতো ক্রোমোজোম মাতৃকা বা দ্বারা আবৃত, কিন্তু ওগুলো আসলে এমসিকিউ ইম্পর্টেন্ট না জানার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে এটি কিছু প্রোটিন ও অজৈব পদার্থের সমাবেশ, যা ইলেকট্রন মাইক্রোস্কোপ দ্বারা দেখা যায় না। খালি চোখে দেখবে এগুলা মাইক্রোস্কোপিক ব্যাপার। ওকে, সো এইটা একটা ক্রোমোজোমের কোন অংশ কি বলে এটা তোমাদেরকে জানতে হবে। সো ক্রোমোজোমের উপরের অংশটাকে এখানে বাহু বলা হয়। ওর নামটা আমার স্যাটেলাইট গণ কুঞ্চন। তারপরে এখানে যে গোলাকৃতির যে অংশটা, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আবার এটা হচ্ছে ক্রোমানেমাটা, দেন এটা হচ্ছে ধাত্র। একটা ক্রোমোজোমের চিত্র দেখাচ্ছে। ওকে, সো যেখান থেকে প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে, যেই প্রশ্নটা সব থেকে বেশি আসে, এটা হচ্ছে মানুষের ক্রোমোজোম সংখ্যা কত, বা অটোজোম কয়টা, সেক্স ক্রোমোজোম কয় জোড়া, এই প্রশ্নটাই এই অধ্যায় থেকে বেশি আসে। আর কি আসতে পারে দেখো, গোলাকৃতি ও সংকুচিত স্থান দেখা যায়, যেটা তো ক্রোমোজোম কি বললাম। নিয়ে গঠিত, এই প্রশ্নটাও আসে ভাইয়া। হ্যাঁ, ওকে, সো ক্রোমোজোমের প্রকার। উচ্চ শ্রেণীর প্রাণী উদ্ভিদের কোষের ক্রোমোজোমের মধ্যে প্রকারভেদ দেখা যায়। এদের কোষে কতগুলো ক্রোমোজোম থাকে
তাদের মধ্যে এক জোড়া ক্রোমোজোম অন্যান্য ক্রোমোজোম থেকে ভিন্ন ধর্মী। এই ভিন্নধর্মী ক্রোমোজোমকে সেক্স ক্রোমোজোম বলা হয়। অটোজোম, অর্থাৎ যে ক্রোমোজোম হচ্ছে উম, এক জোড়া ক্রোমোজোম হচ্ছে ভিন্ন ধর্মী থাকে, অর্থাৎ সব প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে এক এক জোড়া ক্রোমোজোম বা দুইটা ক্রোমোজোম কি একটু ডিফারেন্ট হয়ে থাকে। সো সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। আর যেগুলো হচ্ছে নর্মাল ক্রোমোজোম, যেগুলো অটোজোম বলা হয়। ওকে, সেক্স ক্রোমোজোম গুলোকে সাধারণত এক্স ও ওয়াই নামকরণে উল্লেখ করা হয়ে থাকে। তো তোমরা এর অধ্যায়ে দেখেছো মানুষের দেহকোষে আমরা আমরা তো জানি অলরেডি মানুষের 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, 22 জোড়া হচ্ছে অটোজোম আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম অর্থাৎ লিঙ্গ নির্ধারণী ক্রোমোজোম। অর্থাৎ সন্তানটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা নির্ধারণ করবে ওই বাকি এক জোড়া ক্রোমোজোম। ওকে, সো ওকে, সো ক্রোমোজোমের রাসায়নিক গঠন, তো এটা জানতে হবে। তো ক্রোমোজোমের রাসায়নিক গঠনে দেখা যায় এর মধ্যে নিউক্লিক অ্যাসিড আছে, প্রোটিন আছে এবং অন্যান্য কিছু উপাদান আছে। সো বেসিক্যালি ক্রোমোজোমে রাসায়নিক কি কি উপাদান থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন থাকে, এই জিনিসটা মনে রাখতে হবে। আর অন্যান্য কিছু উপাদান আছে। সো নিউক্লিক অ্যাসিড কি দ্বারা গঠিত হয়? নিউক্লিক অ্যাসিড আবার দুই ধরনের, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। আরএনএ। সো নিউক্লিক দুই রকম, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ, এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে, এটা পরীক্ষায় আসতে পারে, ডিএনএ এর অ্যাব্রিভিয়েশন কি, ঠিক আছে? তো ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে শুধু রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিড। ওকে, দেন দেখো ডিএনএ সম্পর্কে আমরা এখানে কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। সো ডিএনএ এর পূর্ণ নাম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ তে সকল জীবের আদি বস্তু এবং নিউক্লিয়াসের সকল ক্রোমোজোমের অবস্থান রয়েছে। অর্থাৎ ডিএনএ এর মধ্যে কি থাকে, অর্থাৎ বংশগতীয় যে ইনফরমেশন গুলো, সেইগুলো বৈশিষ্ট্যগুলো ডিএনএ এর ক্রোমোজোমে ডিএনএ এর মধ্যে থাকে। নিউক্লিয়াসের ওকে, এই তত্ত্বটি উদ্ঘাটিত হওয়ার পর বিজ্ঞানীরা ডিএনএ এর গাঠনিক উপাদান জানার চেষ্টা করেন। অর্থাৎ যেমন বাংলাদেশের আহ, গত কয়েক বছর আগে তোমরা জানো কিনা পাটের জীবন রহস্য উন্মোচন করেন ডক্টর মাকসুদুল আলম, ঠিক আছে? তোমরা কি জানো? হুম? জি ভাইয়া জানি। জি ভাইয়া। হ্যাঁ, ওকে, এইভাবে এভাবে বিজ্ঞানীরা অনেক প্রাণী উদ্ভিদের এরকম জীবন রহস্য বা ডিএনএ এর স্ট্রাকচারটা জানার চেষ্টা করে যাচ্ছেন। তো 1953 সালে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক, অর্থাৎ ওয়াটসন ও ক্রিক বলা হয় তাদেরকে। সো জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক ডিএনএ অণুর গঠন বের করতে সক্ষম হয়েছিলেন। তো এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এটা পরীক্ষায় আসবে যে ডিএনএ অণুর গঠন বের করতে কোন বিজ্ঞানী সক্ষম হয়েছিলেন। সো এটা হচ্ছে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক, বা এদেরকে সংক্ষেপে ওয়াটসন ও ক্রিক বলা হয়। মনে রাখতে পারবে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো হ্যাঁ, এই জন্য তারা আবার নোবেল পুরস্কার পায় 1962 সালে, এটাও ইম্পর্টেন্ট। তো ওয়াটসন ও ক্রিক 1962 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারা দেখিয়েছিলেন যে ডিএনএ অণু আসলে দুটি সুতার মতো লম্বা নিউক্লিওটাইড বা পলিনিউক্লিওটাইড দ্বারা গঠিত। সো ডিএনএ অর্থাৎ ডাবল হেলিক্স, তারা এটা প্রমাণ করেন। ওকে, অর্থাৎ দুইটা তন্তু এরকম পেঁচানো। এই চিত্রটা দেখো, আমি দেখাচ্ছি। এই যে দেখো, দুইটা সুতার মতো তন্তু দেখতে পাচ্ছ? অর্থাৎ মনে হচ্ছে দুইটা সাপ দুটাকে পেঁচাই আছে যেভাবে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, এটাই জি হচ্ছে ভাইয়া। ডিএনএ ডাবল। সো এটা আবিষ্কার করেই তারা কি করেন, নোবেল পুরস্কার পেয়ে যান। আহ প্রতিটি নিউক্লিওটাইডে রয়েছে একটি করে 5 কার্বনের রাইবোজোম শর্করা। এই যে দেখো, এই যে 5 কার্বন বিশিষ্ট রাইবোজোম শর্করা, এই যে এটা এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট এক একটা শর্করা। এই যে পাঁচটা ভাইয়া 5 কার্বন শর্করা নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার হুম, তো আর এখানে কি কি ফসফেট এগুলো থাকে? এডিনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। আর আরএনএ তে কোনটা থাকে?
ভাইয়া এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়োমিন এগুলো থাকে ডিএনএ তে। আরএনএ তে থাকে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল থাকে, থায়োমিন থাকে না। ওকে, ভেরি গুড। সো এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হয় এখান থেকে। ওকে, সো এই যে প্যাথানো সিঁড়ির দুপাশের মূল কাঠামো গঠিত হয় নিউক্লিওটাইডের 5 কার্বনযুক্ত শর্করা এবং ফসফেট দিয়ে। শর্করা ফসফেটের কাঠামোটি বাইরের কাঠামো, ভেতরে নিউক্লিওটাইডগুলো যুক্ত থাকে নাইট্রোজেন ক্ষারক দিয়ে। 4 ধরনের নাইট্রোজেন ক্ষারকের মধ্যে 2টি ক্ষার জোড় বেঁধে তৈরি সিঁড়িগুলো ধাপগুলো ডিএনএ। আচ্ছা, এটা দেখো এখানে কি কি রয়েছে। সো ক্ষারকগুলো কি কি? 4টা ক্ষারক আছে, এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। তো এটাকে AGCT বলা হয় সংক্ষেপে। অর্থাৎ এডিনিনের হচ্ছে এ, গুয়ানিনের হচ্ছে জি, সাইটোসিনের হচ্ছে সি, থাইমিন হচ্ছে টি। আর কোনটার সাথে কোনটা যুক্ত থাকে এটা মনে রাখতে হবে। এডিনিনের সাথে থাইমিন যুক্ত হয়, আর সাইটোনিনের সাথে সবসময় গুয়ানিন যুক্ত হয়। এই জিনিসটাও তোমাদেরকে মনে রাখতে হবে। ডিএনএ সিজি। আর আরএনএ এর ক্ষেত্রে ব্যতিক্রম কি? ইউরাসিল, ইউরাসিল থাকে আরএনএ তে, থায়োমিন থাকে না। থাইমিনের জায়গায় ইউরাসিল থাকবে, সেটা হচ্ছে আরএনএ এর স্ট্রাকচার, আমরা একটু পরেই দেখবো। সো এটাকেই ডাবল হেলিক্স বলা হয়। যে পেঁচানো সিঁড়ির মতো, বা আমি বলি এটাকে পেঁচানো সাপের মতো, অর্থাৎ দুইটা সাপ যদি একটা আরেকটাকে পেঁচায় ফেলে ওটাই হচ্ছে ডাবল হেলিক্স। ওয়াটসন আমেরিকা আবিষ্কার করেছে, এই জন্য তারা 1962 সালে তারা নোবেল পুরস্কারও পেয়ে যায় এটার জন্য। তো আই হোপ তোমরা ডিএনএ একটু আইডিয়া পেয়েছো। তারপর জি দেখো ভাইয়া। ওকে, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ এর মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র সেখানে ইউরাসিল থাকবে থাইমিনের পরিবর্তে, বাকি মোটামুটি সেম। ওকে, সো ডিএনএ এর মতো 2টি শেকলের বদলে এখানে শুধু আরএনএ তে কি একটা, অর্থাৎ এখানে একটা সাপ, 2টা সাপ না, ঠিক আছে? অর্থাৎ এখানে একটা সাপই পেঁচানো থাকে। ওকে, সো ডিএনএ এর মতো 2টি শেকলের বদলে এখানে একটি মাত্র পলিনিউক্লিওটাইড শেকলে বাঁধ হয়ে থাকে। আরএনএ 5 কার্বনযুক্ত রাইবোসর্ব ফসফেট নির্মিত একটি মাত্র পার্শ্ব কাঠামো দ্বারা গঠিত। ওকে, এগুলা ভেতরকার জিনিস, এগুলা ডিটেল জানার দরকার নেই। যার ডিএনএ এর মধ্যে 4 ধরনের নাইট্রোজেন ক্ষারক রয়েছে, শুধু পার্থক্য হচ্ছে ডিএনএ থাইমিন জায়গাতে ডিএনএ থাইমিন আছে, আর আরএনএ তে কি থাকে? এটার পরিবর্তে ইউরাসিল থাকে। এইটা এমসিকিউ তে আসতে পারে। সো ডিএনএ তে থাকে এডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। আর আরএনএ তে হচ্ছে এডেনিন, ইউরাসিল আর ভাইয়া এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল থাকে। হ্যাঁ। তো এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। সো এখানে আবার আরেকটা জিনিস জানতে হবে, জীবকোষে আরএনএ তে 3 রকমের। আরএনএ হচ্ছে 3 রকমের, একটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, আরেকটা হচ্ছে এমআরএনএ, আরেকটা হচ্ছে রাইবো। এমআরএনএ, হ্যাঁ, রাইবোজোমাল রাইবো, আরএনএ। আর হচ্ছে ট্রান্সফার আরএনএ। ওকে, বা টিআরএনএ। ওকে, সো এই প্রত্যেকটা জিনিস একটু মনে রাখো। আর এখন দেখো প্রোটিন। ওকে, ক্রোমোজোমে 2 ধরনের প্রোটিন পাওয়া যায়, একটা হচ্ছে হিস্টোন আর একটা হচ্ছে নন প্রোটিন। নন ডিসক্রিপ্টর সো কয় ধরনের প্রোটিন পাওয়া যায়? 2 ধরনের, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন আর একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। ওকে, প্রোটিন। ওকে, সো এগুলা ছাড়াও আরো কি কি থাকে ক্রোমোজোমে? লিপিড, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, আয়ন এবং অন্যান্য রাসায়নিক উপাদান অল্প পরিমাণে পাওয়া যায়। ওকে, সব থেকে আমরা গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছি, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। আরো অনেক কিছু আছে, তোমরা আর ভাইয়া এখন মেন টপিক গুলো পড়ে নামাজ নামাজ পড়তে হবে। ওকে, সো আজকে আর বেশি পড়াবো না, বাকি যে অংশটুকু আছে সেটা তোমরা পড়ে আসবে, আমি আবার নেক্সট ক্লাস আলোচনা করবো। আজকে এই পর্যন্ত, ঠিক আছে? যেহেতু কালকে প্রথম পূজা, তোমাদের একটু রেস্ট। তো আজকে প্রোটিন পর্যন্তই, বাকি অংশটুকু আমি নিজে নেক্সট ক্লাসে পড়াবো, তোমাদেরকে জানিয়ে দেবো। কিন্তু তোমরা এটা পড়ে আসবা। আমি পুরাটা অধ্যায় পড়ানোর শেষে আমি এক্সাম নিব, নেক্সট ক্লাসে এক্সাম নিচ্ছি না, ঠিক আছে? ওকে, সো কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো।
কারো কোনো প্রশ্ন আছে তাহলে লিভ করতে পারো। আজকে এ পর্যন্তই, আর নেক্সট ক্লাসে আমি বাকি অংশটুকু পড়াবো। যেমন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে জেনেটিক বিশৃঙ্খলা জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি বুঝে বুঝে পড়াবো। সেখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, হান্টিংটন ডিজিজ আছে, ডাউন সিনড্রোম আছে, তারপর এগুলা বোঝানোর জিনিস, এগুলো আমি তোমাদেরকে আলাদাভাবে বোঝাবো। তারপর এখানে হিমোফিলিয়া সহ আরো কয়েকটা আছে, মায়োপিয়া সহ। বাকি অংশটুকু নেক্সট ক্লাসে পড়ানো হবে। তারপর ক্লোনিংটাও পড়ানো হবে। ওকে, সো ঠিক আছে। এই জিপ ক্লোনিং এর নেক্সট ক্লাস কয়টার সময় নিবেন এটা তো বলেন নাই। সেটা গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ওকে, সো দিয়ে দিয়েন তাহলে ভালো হবে। ঠিক আছে। সো তোমাদের কারো কোনো প্রশ্ন না থাকলে লিভ নিতে পারো আজকে পর্যন্তই, ঠিক আছে? ওকে। বিজ্ঞানের জন্য অবশ্যই 9-10 এর সাধারণ বিজ্ঞান পড়তে হবে, ক্লাস 8 এর সাধারণ বিজ্ঞান পড়তে হবে। আর যারা বিএসসি তে এক্সাম দিবে আমাদেরকে 9-10 এর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে হবে 10 মার্কের জন্য। ওকে, সো ঠিক আছে, আজকে ভাই কালকে আমার বন্ধ কাছে তোমার। একটা বই ছিল, যদি কেউ কিনতে চায়, খুব ভালো বইটা, এই কোনো লাইব্রেরিতে পেতে পারে। এই 9-10 কি বিজ্ঞানের জন্য আছি। কি বলছো বুঝি? ভাই আমি ক্যামেরা অন করে দেখাচ্ছি ওই বইটা, যদি কেউ কিনতে চায় কিনতে পারে। এই বইটা আমারও আছে, বইটা খুব বাংলার ভালো বিজ্ঞান। ভাইয়া। হ্যাঁ, বইটা খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, এটাও 9-10 এর ওই বইয়ের মধ্যে এমসিকিউ গুলো একটা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয়। দাম কত? 110 60 টাকা। টাকা। ও আমার কাছ থেকে 60 টাকা নিছে। আমি আসলে গিফট পাইছি ভাইয়া, বুঝতে পারছেন? ওকে আমাকে বলছে 110 টাকা, ওই জন্য বললাম। না বইয়ের না, ঠিক। লেখাও 60 110 টাকা। টাকা। ওকে, না, তো যারা 60 টাকা। ধরনের, এই যে সাধারণ বইয়ের এমসিকিউ বইটা কিনতে পারো, যেহেতু আহ, তোমরা এমসিকিউ তৈরি করতে পারো না নিজেরা, সো ওটা অনেক ভালো বই, ওটা আমি দেখছি লাইব্রেরিতে। সো ঠিক আছে। ভাইয়া ওই বইটা একটু গ্রুপে মেসেজে একটু পিক তুলে দিতে বলেন একটু, যাতে আচ্ছা, আমরা দিয়ে দিব। কালেক্ট করতে পারি। ভাইয়া নামটা ঠিক ভাইয়া না। তো গ্রুপে পিডিএফ এ বইটা দিয়ে দিচ্ছেন। না না না, এটা আলাদা, এটা হচ্ছে জয়কলি প্রকাশনীর 9-10 এর বিজ্ঞান বইয়ের এমসিকিউ বই। এটা তোমরা লাইব্রেরিতে খোঁজ করলে পেয়ে যাবা। ওইটা হচ্ছে জয়কলি 9-10 এর এমসিকিউ বিজ্ঞান বই। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে। রমাদান মোবারক, সবাই সবার জন্য দোয়া করবা, আর সবাই ভালো করে প্রিপারেশন নাও। ওকে, অল দ্য বেস্ট। হ্যাঁ, আল্লাহ হাফেজ।